হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। আজকে আবার একটা নতুন প্র্যাকটিক্যাল শুরু করব আমরা, সেটা হচ্ছে স্ক্রু গজ। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে এর আগের যে ক্লাসগুলো ছিল সবগুলোই কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্স রিলেটেড। তা আমরা এখন দেখব যে ভার্নিয়ার ক্যালিপার আর একটা আমাদের রয়েছে প্র্যাকটিক্যাল রিলেটেড, সেটা হচ্ছে স্ক্রু গজ। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যেমন তোমাকে বলা হলো যে একটা নেল দেওয়া হলো, নেল বা পেরেক আমরা যাকে বলি, নেল। একটা নেল দিয়ে বলা হলো যে এই পেরেকটার ডায়ামিটার তোমাকে মাপতে হবে, বা তোমাকে বললো, যেমন আমি পেনটা যদি নিয়ে নিই, একটা পেন, এটাকে পিন পয়েন্ট পেন বলে, অনেকেই পরিচিত। হ্যাঁ, এই পেনটা খুব সুন্দর লেখা যায়, কারণ বল পেনটার কারণ কি, এর বলের যে সাইজ অফ দ্য পিন পয়েন্ট বল, সেটা এরকম লেখা থাকে 0.5 mm পিন পয়েন্ট। এর মানেটা হচ্ছে যে এর যে বলটার যে ডায়ামিটারটা রয়েছে, ডায়ামিটারটা 0.5। এখন এই 0.5 mm মেজার করার জন্য আমি অবভিয়াসলি এটা ইউজ করব না, ভার্নিয়ার ক্যালিপার। প্রত্যেকটার একটা রেঞ্জ আছে, তুমি নিজেই বুঝতে পারবে। যেমন আমি কতগুলো পেজ নিলাম, প্র্যাকটিক্যাল বই নেবে একটা, এই প্র্যাকটিক্যাল বইয়ের আমি বললাম যে এক একটা পেজ, এই পেজগুলোর তোমার ডেপথ কতটা। তো অবভিয়াসলি আমি কি করব, একটা পেজ যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রবলেমেটিক একটা ব্যাপার চলে আসতে পারে বা সমস্যা হতে পারে, বা একটা মাপতে গেলে অনেকটা থিকনেসটা এতটাই নেগলিজেবল যে হয়তো রিডিংটা ওই জায়গাতেই মনে হতে পারে। কেন মনে হতে পারে আমি বলি, তার জন্য তোমাকে জানতে হবে অ্যাপারেটাসটা সম্পর্কে। কেন মনে হতে পারে যে একটা পেজ নিয়ে কেন ডেপথ মেজারমেন্ট করতে গেলে প্রবলেম আছে, 2-4টে নিয়ে কেন প্রবলেম নেই। তা আমরা তার জন্য এই অ্যাপারেটাস সম্পর্কে একটু জেনে নিই। তবে আমরা এইটুকু জানলাম যে স্ক্রু গজ দিয়ে আমরা সেইগুলোই মেজার করব যেগুলো দেখা যাবে পেজ। তবে এই পেজটা কী করে মাপবো বলে নিই একটু, যে এই পেজগুলোর একটা অনেকগুলো পেজ নিয়ে একটু ডেপথ মেজারমেন্ট করলাম, নাকি কতগুলো পেজ আছে ডিভিশনস করে দিলাম, এক একটা পেজে ডেপথ এসে যাবে। এবার একসাথে কেন নেবো, একটা কেন নেবো না, কোনো স্লাইডের ডেপথ ক্যালকুলেট করছি, চাইবো সবসময় একটা ওয়্যারের ডায়ামিটার ক্যালকুলেট, তার দিয়ে বলা হলো যে এটা ডায়ামিটার কত, তখন তুমি অবভিয়াসলি স্ক্রু গজ দিয়ে ট্রাই করবে। তো আমরা এটা সম্পর্কে আজকে জেনে নিই। এর প্রিভিয়াস ক্লাস যদি তোমরা না করে থাকো অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো, ভার্নিয়ার ক্যালিপারের ক্লাসগুলো। তো প্রথমে আমরা স্ক্রু গজ নিয়ে আজকে কথা বলবো, স্ক্রু গজের ইন্ট্রোডাকশন ক্লাস একটা প্রথমেই। তা প্রথমে আমরা মোটামুটি এই স্ক্রু গজটাকে দেখার চেষ্টা করি যে কি কি আছে এটার মধ্যে। তোমরা একটা ডিফারেন্ট পার্টসগুলো দেখতে পাবে, স্ক্রিনে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, সেখানে সাথে আমরা কম্পেয়ার করে করে একটু বোঝার চেষ্টা করি। তার মানে দুটো পার্ট আমি দেখতে পাচ্ছি, দুটো পার্ট। আচ্ছা, এই পার্টটাকে কি বলে আগে দেখে নিই। এই পার্টটা আমি যদি এঁকে নিই এখানে, তাহলে অনেকটা দেখতে এরকম একটা ফ্রেম আছে, এরকম একটা ফ্রেম, একটু বড় করে আঁকি, ফ্রেম, এরকম একটা ফ্রেম রয়েছে, ফ্রেম, ঠিক আছে, একটা ফ্রেম পেলাম। এই ফ্রেমটার সাথে এইদিকে একটুখানি বেরিয়ে আছে, এদিকে একটু একটা স্ক্রু থাকে এইদিকে, তুমি চাইলে এটাকে স্ক্রুটাকে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো এটার নাম আছে একটা, এটার নাম কি আমি দেখে নিই। এই পোর্শনটার নাম হচ্ছে STUD, স্টাড। তাহলে আমরা জানলাম যে হ্যাঁ, স্ক্রু গজের ডিফারেন্ট পার্টস। আচ্ছা, প্রথমত হচ্ছে এই মেটেরিয়ালটা কি হলে ভালো হয়, কি মেটাল দিয়ে তৈরি ভালো হয়। তো এটা এক ধরনের অ্যালয় দিয়ে তৈরি, সেই অ্যালয়টার নাম আমি আগে লিখে নিই, অ্যালয়টার এখানে নাম লিখে নিই, গান মেটাল। যারা মেটালার্জি পড়বে বুঝতে পারবে যে গান মেটালের মধ্যে কি কি থাকে। তো এটা হচ্ছে গান মেটাল, যার ডিউরেবিলিটি মানে ডিউরেশন যেটাকে বলি, সেখান থেকে ডিউরেবিলিটি কথাটা এসছে, মানে এটার অনেক দিন টিকবে,
এবং এটাতে যে ক্ষয়ে যাবার ব্যাপারটা, অনেক সময় স্ক্রু আর নাট হলে বারবার লাগালে খুললে কি হয়, লুজেন হয়ে যায়, ঢিলা হয়ে যায়, সেই ব্যাপারটা হবে না। বা তার মানে স্ক্রু যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই থ্রেড মানে প্রত্যেকটা যে থ্রেড রয়েছে এর মধ্যে, সেই থ্রেডগুলো ঘষে ক্ষয় হয়ে যাবে না চট করে। তাহলে স্টার্ট ব্যাপারটা বুঝলাম। এখানে একটা ইউ-শেপড ফ্রেম, এটা একটা ইউ-শেপড ফ্রেম আছে এবং এই ফ্রেমের গায়ে লেখা থাকবে 25x1 mm লেখা আছে। আচ্ছা, এখানে কি লেখা আছে? 25 মানে 25x1 mm। আমি পরপর পার্টগুলো নিয়ে আলোচনা করব আজকে। নেক্সট ক্লাসে আমি কিন্তু এর ডিটেলসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাই এটা একটা ইউ-শেপড ফ্রেম, যার এইটাকে বলা হচ্ছে স্টাড। আর এই জায়গাটাতে কি আছে, একটা কি আছে দেখতে পাচ্ছ, ফাঁকা রয়েছে এখানটা, ফাঁকা, কারণ এইটা ঢুকে যাবে এখানে। তার মানে এই জায়গাটা ফাঁকা, তার মানে এইখানটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গাটা এঁকে নিই, ফাঁকা জায়গা, এই জায়গাটা ফাঁকা জায়গা আছে, মানে এই জায়গাটাকে আমি বলবো হলো ফ্রেম। ভালো করে একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস। এখানে কনসেপ্টের এখন আপাতত কিছু আসেনি, আসবে একটু পর। তাহলে আমি দেখলাম স্টাডের তো অবশ্যই এটাকে স্ক্রু দিয়ে কম বেশি করতে পারবে। আচ্ছা, কম বেশি করলে কি হবে পরে আমি বলবো, এটা কম বেশি করতে পারবে, ব্যাস। নেক্সট হচ্ছে একটা ইউ-শেপড ফ্রেম, যার গায়ে লেখা আছে 25x1 mm। কেন লেখা আছে বলছি। ইউ-শেপড ফ্রেম হয়ে গেল, এটা ইউ আকৃতির একটি ফ্রেম। এরপর হচ্ছে হলো ফ্রেম, এই মাঝখানটা ফাঁকা, এই হলো ফ্রেমের গায়ে দাগ কাটা আছে, ওই জন্য হলো ফ্রেমটা একটু বড় করে নিই আমরা। এখানে দাগগুলো কেমন কাটা আছে আমি দেখিয়ে দিই। তাহলে হলো ফ্রেমের গায়ে একটি দাগ কাটা রয়েছে এবং সেখানে কিভাবে দাগগুলো কাটা আছে সেইটা সম্পর্কে আমি বলে নিই একটু। তো এই দাগগুলো কাটা আছে এইভাবে, এখান থেকে আমি যদি একটা লাইন দিয়ে দিই, তাহলে এই লাইনটাকে বলবো রেফারেন্স লাইন। এই লাইনটাকে বলবো কি, রেফারেন্স লাইন। ঠিক আছে, তাহলে রেফারেন্স লাইনটা আমি যদি এখানে এঁকে নিই, রেফারেন্স লাইন, তাহলে রেফারেন্স লাইনের ঠিক এখানে শুরু হচ্ছে জিরো। কি শুরু হচ্ছে? জিরো। তারপরে কি শুরু হবে সেটা আমরা দেখে নেব। বিভিন্ন স্কেলে কিন্তু বিভিন্ন রকমের থাকে। আচ্ছা, আমি সেটাও বলে নেবো তোমাদেরকে। জিরো, তারপরে এখানটা থাকবে 1 2 3 4 4 5 5 6 7 8 9 10। ব্যাস, এভাবে যাচ্ছে। কতটা পর্যন্ত যাবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কতটা পর্যন্ত যাবে? 25 পর্যন্ত। কত দূর পর্যন্ত? 25। ওই জন্যই এখানে লেখা আছে 25। এবং এক একটা কত? নিশ্চয়ই 1 mm। হ্যাঁ, এই টোটালটার গায়ে ওইভাবে কাটা আছে কি 0 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তার মানে এখানে 0, এটা 5 mm, এটা 5 5 10 mm, এরকম করে চলবে। এটা 25 mm পর্যন্ত আছে। 25, 0 থেকে 25। তাহলে এইটা হচ্ছে 0 থেকে 25, এইটা এতটা পর্যন্ত আমার এই পার্টটা ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে স্টাড, ইউ আকৃতির একটা ফ্রেম, তারপরে একটা হলো ফ্রেম যার গায়ে 0 থেকে 25 পর্যন্ত, তার জন্য এখানে লেখা আছে 25x1 mm। এরপর এই রেফারেন্স গায়ের নিচে একটা করে দাগ আছে। এই নিচের দাগগুলো তাহলে কি হলো? এখান থেকে 0 1 2 3 4 5 mm 5 mm 10 mm 15 mm ডট 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 25 mm। তাহলে এই রিডিংটা 0, এটা হয়ে গেল 0.5, কারণ কি এটা আবার 1 mm হবে। তারপরে এইটা হয়ে গেল 1.5, এটা আবার কত? 2, 2.5, 3, 3.5, 4, 4.5, 5, 5.5, 6, 6.5, 7, 7.5। মানে এক একটা ডিভিশন, এই যে গ্যাপটা, এই গ্যাপটা, ছোট গ্যাপটা, এই ওপরের দিকের গ্যাপটা 1 mm আর নিচের দিকের গ্যাপটা, তাহলে আমি লিখে দিই, এই ওপরের দিকের গ্যাপটা যদি আমি দেখি, এটা হচ্ছে 1 mm এর গ্যাপ। আর এই নিচের দাগটার এই যে গ্যাপটা রয়েছে,
এই গ্যাপটা হচ্ছে 0.5 mm এর গ্যাপ। ব্যাস, এই কনসেপ্টটা আগে প্রথমে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। ব্যাস, তাহলে এটা আমরা সাইডে সরিয়ে দিই, এখানে রেখে দিলাম চেয়ারে। নেক্সট চলে আসবো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কি না, এইটার মধ্যে ঢুকে যাচ্ছে এইটা, এবং এখানে কি আছে, তাহলে অবভিয়াসলি এখানে কি আছে, থ্রেডগুলো আছে, স্ক্রুটা আছে। এই পোর্শনটাকে কি বলে, এই পোর্শনটাকে বলে, এই যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে থেম্বল। থেম্বল, এই পোর্শনটাকে আমি বলবো ডি পোর্শন। এখানটা ডি যদি নাম দিই, এখানে একটা পোর্শন এটা আটকে দিয়ে এই জায়গাটাতে, এটা মুছে দিলাম এখন। তাহলে এই পোর্শনটা একটা আটকে দিলাম, এই জায়গাটাকে বলা হচ্ছে থিম্বল। থিম্বল, THIMBLE, থিম্বল। এই পোর্শনটার আবার একটি নাম আছে, এই জায়গাটার নাম হচ্ছে স্পিন্ডল। কি নাম এই পোর্শনটা, যেটা ঢুকে যাবে এই পোর্শনটা, স্পিন্ডল, SPINDLE, স্পিন্ডল অ্যান্ড থিম্বল। থিম্বলের সাথে একটা পোর্শন দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে রয়েছে একটা এরকম পোর্শন, এইরকম একটু আটকে আছে, এই যে এই জায়গাটা। এইগুলো ফ্রিকশানের জন্য এটা করা আছে, এখানে ধরে ঘোরাতে সুবিধা। ফ্রিকশন একটু কাটা আছে, দেখতে পাচ্ছ, ফ্রিকশন ধরে ঘোরাতে সুবিধা হবে। এই জায়গাটার নাম হচ্ছে র্যাচেট। তাহলে আমরা আরেকবার দেখে নিই। স্টাড, এখানে বেরিয়ে থাকবে এটা, অবভিয়াসলি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এখানে যখনই আমি এবার লাগিয়ে দেবো এখানে, তখন এখানে এই যে স্ক্রুটা আটকাতে থাকছে, তাহলে আমি এই দিকে দেখো, এই যে বেরিয়ে আসছে, এই যে স্পিন্ডল, থিম্বল, এই জায়গাতে স্ক্রুটা লেগে যাচ্ছে, র্যাচেট। এখন আমি এইটা দিয়ে থিম্বল দিয়ে ঘোরাচ্ছি, চকটার ডায়ামিটার মাপতে চাইছি। হ্যাঁ, চকটার ডায়ামিটার মাপবো, তাহলে কি হবে না, চকটার যখন ডায়ামিটার মাপবো তখন মেজারমেন্ট করতে চকটা আটকে গেছে। এই যে আটকে যাওয়ার পরেও যদি আমি প্রেস করি, তাহলে কি হবে, চকটা কি হবে দেখে নিই। প্রেস করছি, কি হবে, চকটা কেটে গেলে কি হবে, পড়ে যাবে। তুমি যদি চকটা ঠিক মিডল পোর্শনে না দিয়ে থাকে, এটা মিডল পোর্শনে দিনই বলে এই ঘটনাটা ঘটলো। যদি একদম মিডলের মধ্যে থাকে চকটা, তখন কি হবে, মিডল পোর্শন একদম মিডলে রাখছি চকটাকে, কি হবে, আচ্ছা এখানে না দিলে র্যাচেট দিয়ে ঘোরালে কি হবে, একটা আওয়াজ শোনা যাচ্ছে, মানে এটা আর যাচ্ছে না। তার মানে আমি যদি র্যাচেট দিয়ে এটাকে ঘোরাই, তাহলে এটা প্রেস হয়ে গেলেও আর যাবে না। কিন্তু আমি যদি থিম্বল দিয়ে ঘোরাতে থাকি, তাহলে কি হবে, এটা কি হবে, কেটে যাচ্ছে, চকটা কি কম্প্রেসড হয়ে যাচ্ছে। সেম জিনিসটা আমি যখন কতগুলো পেপারের টুকরো একসাথে আমি যদি এটা কম্পেয়ার করতে চাই, এখানে যদি বা যে কোনো একটা অবজেক্টকে আমি যখন এই যে এটা স্পেসিমেন দেওয়া থাকবে, স্পেসিমেনটা দিয়ে যদি কম্পারেটিভলি এটা দিয়ে করতে থাকি, তাহলে স্পেসিমেনটা কি কেটে যাবে। তখন আমরা কি করব, র্যাচেট দিয়ে ঘোরাবো, এবং র্যাচেট দিয়ে যদি আমি একটা আওয়াজ, দুটো আওয়াজ, তিনটে আওয়াজ, ম্যাক্সিমাম একটা আওয়াজ করলে টিক করে আওয়াজ হলো, তার মানে আমাকে এ সংকেত দিয়ে দিল যে আমি আটকে গেছি, স্টপ। ওকে, তাহলে আমি বুঝলাম যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ র্যাচেটের ফাংশন বা কাজটা কি না, আমরা যখন ভেরি ক্লোজ টু দ্য স্পেসিমেন, when we are very close to the স্পেসিমেন, তখন আমি কি করব, তখন আমি র্যাচেট দিয়ে ঘোরাতে থাকবো, এবং টুক করে একটা আওয়াজ যখনই হবে তখন আমি র্যাচেটটা দিয়ে স্টপ হয়ে গেল। আরেকবার রিপিট করছি, দিস ইজ স্টাড, এটা হচ্ছে স্টাড। এরপর হচ্ছে ইউ আকৃতির একটা ফ্রেম, যার গায়ে লেখা আছে যে মেন স্কেল, এটাকে বলা হচ্ছে মূল স্কেল, বা আমরা এটাকে বাংলায় ইংলিশে বলছি মেন স্কেল। আচ্ছা, এরপর এর গায়ে এখানে কিছু দাগ কাটা রয়েছে, এরকম কতগুলো, 50টা, কত 50,
কোনো স্কেলে 100টা, যেমন এটাতেই 100 আছে, 100। আচ্ছা আরেকবার বলে দিই, যে সমস্ত স্কেলে এই জায়গাতে 100 লেখা থাকবে সেখানে এই ডিভিশনসগুলো দেওয়া থাকবে না, 1 mm করে যাবে। যেখানে লেখা থাকবে 50 সেখানে আরেকটি করে ভাগ থাকবে। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। তুমি নিজেই ল্যাবরেটরিতে বা যেখানেই থাকবে করতে যাবে, সেখানে দেখবে। আরেকবার রিপিট করছি, যদি এখানে দেখো যে সার্কুলার ডিভিশন, সার্কুলার স্কেল ডিভিশন সিএসডি যদি 50 হয়, তাহলে এটার এক একটা ঘর, এক একটা ডিভিশনস যদি আমি দেখি, যেমন এখানে দেখতে পাচ্ছি যদি 100টা ডিভিশনস আছে, তাহলে 100টা ডিভিশনস যদি থাকে, এখানে 50টা ডিভিশন আছে, তার মানে এখানে এক একটা স্মলেস্ট ডিভিশন কার অফ দ্য মেন স্কেল, স্মলেস্ট এস ডিভিশন অফ মেন স্কেল, সব থেকে, মানে এটাকে বলে অনেক সময় লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, লিস্ট কাউন্ট, সব থেকে ছোট ন্যূনতম ঘর তখন থাকবে 0.5। রিপিট করলাম, যদি সিএসডি সার্কুলার স্কেল ডিভিশন 50টা হয়, এখানে যদি 50টা ঘর দেখতে পাও, তখন মেন স্কেলে এই ঘরগুলো আবার 1 mmটা কাটা থাকবে, মানে 0.5 mm হবে লিস্ট কাউন্ট, এক একটা স্মলেস্ট ডিভিশনস অফ দ্য মেন স্কেল। আচ্ছা, আর যদি এখানে 100টা ডিভিশনস থাকে, 100টা, তখন এই ঘরগুলো থাকবে না, মানে তখন এটা হয়ে যাবে 1 mm। আচ্ছা, আমি কিন্তু আজকে জাস্ট কিছু ভার্নিয়ার ক্যালিপার এই স্ক্রু গজ নিয়ে কথা বলছি। বিভিন্ন প্যাটার্নের স্ক্রু গজ হয়, এখন তো সবই স্ক্রু গজই ডিজিটাল থাকার কারণে কনসেপ্টসটার মধ্যেই আমরা ঢুকতে পারছি না। ডিজিটাল থাকে, অনেকে হয়তো এই কাজটা জানে, ডিজিটাল মেজারমেন্ট করে দিচ্ছে, কিন্তু যখনই ওর অরিজিনাল কনসেপ্টটা, কিংবা যদি অনেক সময় অ্যানালগ টাইপের থাকে, অ্যানালগ দিয়ে তারা মেজারমেন্ট করতে পারে না, কারণ ও মেজারমেন্ট করতেই জানে না। তো এটা খুব ঠান্ডা মাথায় ওই জন্য এই অ্যাপারেটাসটা শিখতে হবে, কারণ এই অ্যাপারেটাসের সাথে মেনলি ইরার রিলেটেড থাকে, সবসময় জিরো ইরার থাকবেই থাকবে। তার জন্য আমাকে জিরো ইরারটা ভালো করে বুঝতে হবে। তাহলে স্টাড, ইউ আকৃতির ফ্রেম, স্প্যান্ডেল, থেম্বল, র্যাচেট সব বুঝলাম। সার্কুলার স্কেল ডিভিশন বা চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, এবং এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইনের ওপরের দিকের ঘর আর নিচের দিকের ঘর বুঝলাম। ডিভিশনসগুলো কনসেপ্ট ক্লিয়ার। লিনিয়ার স্কেল, সার্কুলার স্কেল, মেন জিনিস হচ্ছে লিনিয়ার অ্যান্ড সার্কুলারের মধ্যে রিলেশনশিপ, ব্যাস এই কনসেপ্টটার ওপর যাবে। নেক্সট দিন আমরা আজকে স্ক্রুগজ সম্পর্কে শিখলাম, এরপর আরেকটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, সেটা হচ্ছে এই ভার্নিয়ার এই স্ক্রুগজ দিয়ে আমরা সব থেকে স্মলেস্ট ডিভিশন কত মাপতে পারবো, বা লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রুগজ। 3টে ডেফিনিশন লিখে আজকের ক্লাসটা শেষ করব। 3টে ডেফিনিশন। কি ডেফিনিশন? 1 নম্বর ডেফিনিশন হচ্ছে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। এক জিনিস নয়, লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, এটা লিখে নেবে প্রথমেই যখনই আমি কিছু করছি। লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, বাংলায় এটা লিখব মূল স্কেলের লঘিষ্ঠ মান। লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ মান, সব থেকে কম, লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। তার মানে এই যে মেন স্কেলটা দেখছি, এর একটা ঘর কি এইরকম আছে নাকি এইরকম আছে? যদি এইরকম থাকে তাহলে একটি ঘর হবে 0.5। লিস্ট কাউন্ট বেশিরভাগ যেটা জেনারেল হয় স্ক্রুগজ, সেটা দিয়েই আমি সবাইকে শেখাবো, এটা দিয়ে নয়, অন্য আরেকটি দিয়ে। একই রকম দেখে কিছু বোঝা যাবে না, সেম টু সেম। তো এটা দিয়ে আমি কি দেখব, ওই স্কেলটাতে নর্মাল স্কেলে এখানে একটি ঘর এরকম করে রেফারেন্স লাইনের উপরে 0, 1, 2, 3, 4, 5 mm এরকম করে 25 mm পর্যন্ত থাকে, এবং এক একটা আবার ডিভিশন করেছে 0.5। তাহলে আমি লিখবো জি লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। কি? দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল মানে সব থেকে স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেন স্কেল। এটাকে বলা হচ্ছে স্মলেস্ট
ডিভিশন, সব থেকে ন্যূনতম ঘরের মান, লঘিষ্ঠ মান, স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেন স্কেল, অফ দ্য মেন স্কেল, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 0.5 mm। ব্যাস, এটা ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা। নেক্সট আমরা দেখব যে পিচ বলতে কি বোঝায়। নেক্সট হচ্ছে পিচ, PITCH। হোয়াট ইজ পিচ? পিচ বলতে এটা যখন আমি একবার ঘোরাচ্ছি, স্ক্রুতে কি হয়, স্ক্রু ঘোরাচ্ছি, প্রসিড হচ্ছে, আবার এই দিকে খোলার সময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ প্যাটার্নে ঘোরাই বেশিরভাগ স্ক্রু ক্ষেত্রে। অনেক সময় মার্কার পেনগুলোতে আমি দেখেছি, আমি এই মার্কার পেনগুলোতে অনেক সময় এইভাবে ঘোরাতে যাচ্ছি, দেখছি খুলছে না, এরকম করছি খুলে যাচ্ছে, এরকম করছি খুলে যাচ্ছে। তো এর কনফিউজিং থাকে কিছু কিছু মার্কার পেন, মানে যেদিকে তুমি খোলার কথা ভাবছো সেদিকে আটকে যায় কিছু কিছু ক্ষেত্রে বলছি। তো সেটা নয়, নর্মালি আমরা জেনারেল প্রসেসে যাব। এইটা মানে ক্লকওয়াইজ মানে ঢুকছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে বেরিয়ে আসছে। তা আমি যখনই এটা এরকম করে ঘোরাচ্ছি তখন এটা প্রসিড হচ্ছে। তাই একবার ফুল ঘোরালে কতটা যাবে, এটা কি বলা হচ্ছে পিচ। তাহলে পিচ কি না, পিচ হচ্ছে একবার পূর্ণ সার্কুলার স্কেলের, মানে চক্রাকার স্কেলের একবার পূর্ণ আবর্তনে রৈখিক স্কেল বরাবর কতটা গেল। তাহলে লিনিয়ার ডিস্টেন্স আমরা ইংলিশে লিখব লিনিয়ার ডিস্টেন্স ট্র্যাভার্সড অর মুভড লিখে দিই, বা প্রসিড লিখতে পারি। লিনিয়ার ডিস্টেন্স মুভড ফর ওয়ান ফুল সার্কুলার রোটেশন। ওয়ান ফুল সার্কুলার রোটেশন মানে কত ঘর, 50 ঘর, 50 ডিভিশন, অর কিছু কিছু স্কেলে 100 ডিভিশনও হতে পারে। আমি যেটা করাচ্ছি সেটা 50 ডিভিশনের জন্য করাচ্ছি, বারবার বলছি, তুমি দেখে নেবে প্রথমে কত ঘর আছে। তাহলে আমি 50টা ঘর এখান থেকে এখানে মুভ করব, সেটা কিভাবে? মনে করো সাপোজ এখানে একটা 30 ডিভিশন দেখা যাচ্ছে, তাহলে এইখানের এই স্কেলটা এরকম দাগ আছে, 30 লেখা আছে এখানে। তাহলে এখানে হচ্ছে রেফারেন্স লাইনটা আছে, এটা গেল চক্রাকার স্কেল, এই পোর্শনটা সার্কুলার স্কেল, এটা CS। এখানে এইভাবে ঘরগুলো কাটা রয়েছে, এইরকম নিচের দিকে আবার কাটা আছে, ওপরের দিকেরটা 1 mm, নিচের দিকেরটা 0.5 mm করে আছে। মানে এখানটা যদি 2 রিডিং হয় তাহলে এটা হয়ে যাবে 2.5, এটা 3, 3.5। ব্যাস, এবার আমি দেখে নিলাম যে এখানে রিডিংটা কত, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 আর 7 এর মাঝখানে একটি ঘর আছে। এখন তোমাকে দেখতে হবে যে এখানটা এই 30টা যখন এই রেফারেন্স লাইনের সাথে মুভ করে আছে তখন আমি কোন ঘরটা দেখতে পাচ্ছি, 8এরটা। এইবার আমি ফুল রোটেশন দিয়ে আবার 30তে নিয়ে আসবো, আবার 30তে, মানে যে কোনো একটা ঘর তোমার ইচ্ছে মতো, সেটা 30 হতে পারে, 44 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, নিজের ইচ্ছে মতো তোমার যে কোনো একটি ঘরের সাথে সেট করে তুমি এইদিকে কোনটা দেখা যাচ্ছে সেটা দেখে নেবে। ফের এটাকে একবার ফুল রোটেশন দিলে তুমি দেখবে ঠিক এই রিডিংটা, এটা 2 তো 3, 4, 5, 6, 7, 8, একবার যখন ফুল 50টা ঘর ঘুরিয়ে দেবো তখন ঠিক 0.5 প্রসিড করে গেছে এইদিকে। ভালো করে বুঝতে হবে, আবার রিপিট করছি, এটা যখন 50টা ঘর ঘুরিয়ে দেবো তখন এটা 0.5 প্রসিড করবে। তার মানে পিচ পেয়ে গেলাম 0.5 mm, পিচ হয়ে গেল। তাহলে হোয়াট ইজ পিচ? দ্যাট ইজ পিচ। একবার ফুল স্কেল রোটেট করলে কতটা যাচ্ছে, তার লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল মানে হচ্ছে এই মেন স্কেলটার লিস্ট কাউন্ট, মেন স্কেল দিয়ে সব থেকে স্মলেস্ট ডিভিশন দ্যাট ক্যান বি মেজার্ড। মূল স্কেল দিয়ে সব থেকে কত ঘর মাপতে পারবে। স্কেলটা তুমি নেটে সার্চ করে, গুগলে সার্চ করে বিভিন্ন টাইপের স্কেল দেখো, রৈখিক স্কেল কেমন হয়, সার্কুলার স্কেল কেমন হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। 0.5 mm। তাহলে এখন আমি এই স্কেল দিয়ে সব থেকে স্মলেস্ট কি মাপতে পারবো, সেটা হচ্ছে এটার লিস্ট কাউন্ট। তাহলে আমি লিখব লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু
স্ক্রু গজটার লিস্ট কাউন্ট কত, তাহলে এইটার লিস্ট কাউন্ট হয়ে গেল পিচ বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে সার্কুলার স্কেল ডিভিশন, নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন মানে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। তাহলে পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, এটা হয়ে গেল লঘিষ্ঠ ধ্রুবক। বাংলায় লিখে দিচ্ছি এটা, লঘিষ্ঠ ধ্রুবক কার, স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক সমান হচ্ছে পিচ, পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, ঘর সংখ্যা। তাহলে পিচটা কত বের করলাম, একবার ঘোরালে কতটা যায়, এখানটা মুছে দিই। তাহলে 0.5 বাই চক্রাকার স্কেলে কতগুলো ঘর আছে নর্মালে, মানে নর্মালি যেগুলো প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে ইউজ হয় 50টা। তার মানে তোমাকে নিজের মতো করে কিন্তু এটা বের করে নিতে হবে, এটা প্রথমেই বের করাই হচ্ছে আমাদের কাজ। 0.5 বাই 50, তার মানে হয়ে গেল, দেখো এটা উঠালাম 101 বাই 100 mm কিন্তু, হ্যাঁ mm মানে 0.01 mm। এর মানেটা কি, এর মানে হচ্ছে 1 mm, 1 mm কতটা হয়, 1 mm কতটা হয়, এতটা হয়। এটাকে 100 ভাগে ভাগ করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার একটা ভাগ কিন্তু ও মেজারমেন্ট করতে পারবে। দ্যাট ইজ কল্ড লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গজ। প্রথমেই যেটা করতে হবে, যে কোনো একটা স্ক্রু গজ পাওয়ার পরে তিনটে জিনিস বের করতে হবে, এই দুটো জিনিস, একটা হচ্ছে লিস্ট কাউন্ট আর এক হচ্ছে জিরো ইরার। নেক্সট দিন আমরা জিরো ইরার সম্পর্কে জানবো, জিরো ইরার, নেক্সট দিন জিরো ইরার নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড জিরো ইরারটা কনসেপ্টটা ক্লিয়ার থাকা মানেই রিডিং নেওয়া শিখে যাব। নেক্সট দিন জিরো ইরার এবং রিডিং নেওয়া শিখিয়ে দেবো, পরের দিন একটা প্র্যাকটিক্যাল করাবো, 3-4টে প্র্যাকটিক্যাল আছে, তোমরা যে কোনো করতে পারবে। আর তারপরের দিন নিট বা জয়েন্টে যেগুলো কোশ্চেন্স আসবে সেগুলো নিয়ে ডিসকাস করব। লাস্ট দিন বাকি দুটো প্র্যাকটিক্যাল করিয়ে দেবো, এটা রিলেটেড এভরিথিং ডাটা সহ, ঠিক আছে? সো থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো।